দেখো থার্ড সেমিস্টারে তোমাদের ক্যালকুলাস যে পার্ট আছে সেই ক্যালকুলাস পার্টের মধ্যে তোমাদের কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি পড়ছে, এরপরে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পড়ছে। এবার কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি মানে সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা বাংলাতে বলে, এখান থেকে তোমাদের 8 মার্কস থাকবে এক্সামে। আজকে আমি এখানে তোমাদের সন্ততা বোঝাবো। সন্ততা মানে হচ্ছে কন্টিনিউটি, ইংলিশে বলবো কন্টিনিউটি। তো স্টার্ট করছি। দেখো সন্ততা মানে কন্টিনিউটি। আর তোমরা আমার এর আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখবে তোমরা, ঠিক আছে? তোমাদের ভালো লেগেছে দেখে, সেটা অনেকে কমেন্টে জানাচ্ছ, ঠিক আছে? তোমরা দেখতে থাকবে। দেখো কন্টিনিউটি লিখেছি। কন্টিনিউটি প্রথমে বোঝো কন্টিনিউটি অ্যাকচুয়ালি কি। কন্টিনিউটি কি? এখানে আমরা ফাংশন মানে অপেক্ষক যেগুলো পড়েছিলাম, অপেক্ষক কন্টিনিউটি, অপেক্ষক কন্টিনিউয়াস কিনা। কন্টিনিউয়াস আমি দুটো ছবি আঁকছি এখানে, ভালো করে দেখবে, একটু ধৈর্য নিয়ে বসে দেখবে, ঠিক আছে? তোমরা তো বেশি ভিডিও স্কিপ করো, স্কিপ করলে বুঝতে পারবে না। ওকে, স্কিপ করবে না, তোমরা স্পিড করে দেখবে, ঠিক আছে? স্পিড করে দেখবে, কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না। ভালো করে আমি যা বলছি একটু ধৈর্য নিয়ে দেখবে, আশা করি তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। ওকে, দেখো ছবি আঁকছি আমি এখানে। ফাংশন, যে কোনো ফাংশন ড্র করব, দুটো ফাংশন ড্র করছি, যে কোনো। এখানে একটা ফাংশন, যে কোনো ফাংশন ড্র করলাম, ধরলাম এরকম কোনো একটা ফাংশন হলো। ওকে, ফাংশন এদিকেও আসে, এর পরেও আসে, তো এইটুকু ইন্টারভেলের মধ্যে আমি ড্র করেছি ফাংশনকে, এইটুকু ইন্টারভেলের মধ্যে। এখানে কোনো একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু, ধরলাম এ, এক্স ইকুয়ালস টু এ। এ পয়েন্টে আমরা ফাংশন পাচ্ছি, এ পয়েন্টে ফাংশন হচ্ছে এই পয়েন্ট, মানে ফাংশনের উপর এক্স ইকুয়ালস টু এ এখানে আসে, মানে এই পয়েন্টের জন্য এক্স এর মান হচ্ছে এ। ফাংশনের উপর যে এই পয়েন্ট আসে, এই পয়েন্টের জন্য এক্স এর মান এ। এবার এখানে আরেকটি ফাংশন আছে, দেখো আরেকটা ফাংশন রাখলাম এখানে, ধরলাম এই পয়েন্ট। এখানে কিন্তু দুটো আলাদা ফাংশন না, এখানে একটাই ফাংশন আছে, দেখো ভালো করে। ধরলাম এই পয়েন্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে আমরা ফাংশন কি পাচ্ছি, ফাংশন এইটুকু আসলো। এবার এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন এখানে কন্টিনিউ হয়নি, দেখো ভালো করে। এখানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, যেমন এখানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন কন্টিনিউ হয়েছে, এখানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন কন্টিনিউ হয়েছে, কিন্তু এখানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট পর্যন্ত ফাংশন আসলো, এরপরে এ পয়েন্টে ফাংশন ব্রেক করেছে, মানে ফাংশন ভগ্ন, এ পয়েন্টে ফাংশন ভগ্ন হয়ে ভেঙে গিয়ে তারপরে ফাংশন এখান থেকে স্টার্ট হলো, এদিকে গেল। এই কেসে আমরা বলবো যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এই ফাংশন কন্টিনিউয়াস, মানে সন্তত। আমরা বলবো এখানে যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস, আর এখানে আমরা বলবো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস না, মানে ডিসকন্টিনিউয়াস, মানে অসন্তত। এবার তোমরা বলতে পারো ফাংশন এখান থেকে আবার এখানে কেন উঠে যাবে, তাই তো? আমি দেখাচ্ছি ফাংশন এখান থেকে এদিকে কেন উঠে যাবে, মানে ফাংশন ভগ্ন কেন হবে, ফাংশন ভেঙে কেন যাবে। ফাংশন ভেঙে যায় বলতে ফাংশন আমরা আঁকতেই পারবো না, কোনো পয়েন্টে ফাংশনকে আমরা আঁকতেই পারবো না, এরকম হবে। যেমন এই পয়েন্টে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনকে আমরা আঁকতে পারিনি, এদিক থেকে স্টার্ট হয়ে এ পয়েন্ট পর্যন্ত আসলো, এ পয়েন্টের আগে পর্যন্ত আসলো, এ পয়েন্টে ফাংশন অন্য জায়গা থেকে স্টার্ট হয়ে চলে গেল। এখানে দুটো আলাদা ফাংশন না, একটাই ফাংশন আসে। তো এই কেসে আমরা বলবো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস, এই কেসে আমরা বলবো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে সন্তত, ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে অসন্তত, ঠিক আছে? এই কেসে আমরা বলবো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন সন্তত, এই কেসে আমরা বলবো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশন অসন্তত। এক্সাম্পল দিচ্ছি এরকম কেন হবে, এক্সাম্পল দিচ্ছি। দেখো ফাংশন চুজ করলাম এফ এক্স ইকুয়ালস টু 1/x চুজ করলাম। দেখো আমরা এই ফাংশনকে আঁকার চেষ্টা করব, আমরা এই ফাংশনের গ্রাফ ড্র করব। দেখো গ্রাফ ড্র করার জন্য আমাদের এক্স এর মান লাগবে, এফ এক্স এর মান লাগবে, তাই তো? এখানে এফ এক্স যাকে আমরা ওয়াই হিসেবে ধরতে পারতাম, তো ফাংশন লিখছি তাই এফ এক্স লিখেছি। এবার এক্স এর মান যদি আমরা 1 চুজ করি, এফ এক্স এর মান কত হবে? দেখো এক্স এর মান যদি আমরা এখানে 1 বসাই, এফ এক্স এর মান 1 হবে। এক্স এর মান যদি আমরা 2 বসাই, এফ এক্স এর মান কত হবে? 1/2 হবে। এক্স এর মান যদি আমরা 3 বসাই, এফ এক্স এর মান 1/3 হবে। এক্স এর মান কি আমরা 0 বসাতে পারবো? 0 বসাতে পারবো না, 0 বসালে ফাংশন নট ডিফাইন্ড হয়ে যাবে, নট ডিফাইন্ড। এক্স এর মান যদি আমরা হাফ বসাই, হাফ বসালাম, এক্স এর মান হাফ বসালে দেখো এফ এক্স এর মান 2 হয়ে যাবে। এক্স এর মান 1/3 যদি পুট করি, এফ এক্স এর মান 3 হয়ে যাবে। এবার মাইনাসের দিকে বসাচ্ছি, দেখো মাইনাসের দিকে এক্স এর মান যদি -1 বসাই, এখানে যদি -1 বসাই, এফ এক্স এর মান -1 হবে। এক্স এর মান যদি -2 বসাই, এফ এক্স এর মান -1/2 হবে। এক্স এর মান যদি -3 বসাই, এফ এক্স এর মান -1/3 হবে। এবার -1/2 যদি বসাই, এফ এক্স এর মান, এক্স এর মান, এফ এক্স এর মান হবে -2,
এক্স এর মান যদি আমরা -1/3 বসাই fx এর মান হবে -3। এরপরে আরো নেওয়া যাবে, তো নিচ্ছি না, ঠিক আছে, চলছে, নিচ্ছি না আর। এবার আমরা এই ফাংশনকে আঁকার চেষ্টা করি। দেখো এখানে আঁকছি, x y x ড্যাশ y ড্যাশ 1 পয়েন্টে 1, তার মানে 1,1 পয়েন্ট থাকবে, 1,1 ধরলাম, এটা 1,1। এরপরে 2 পয়েন্টে হাফ, x এর মান যখন 2 নেব, এটুকু 1, এটুকু 2, এটুকু 3, x এর মান যখন 2 নেব fx এর মান হাফ হয়ে যাবে, মানে আরো ছোট হয়ে যাবে। x এর মান যখন 3 নেব fx এর মান 1/3, তার মানে আরো ছোট হয়ে যাবে। ওকে, এদিকে চলছে, এদিকে আসে এটা। এবার x এর মান যখন আমরা হাফ নেব, মানে অনেক থেকে ছোট নিলাম, এরকম জায়গায় আসলাম, তখন fx এর মান কত দেখো, হাফ যখন নেব তখন fx এর মান হচ্ছে 2, তার মানে বড় হয়ে যাবে এদিকে। আবার যখন 1/3 নেব তখন fx এর মান 3, 1/3 মানে হাফের থেকে আরো ছোট, ঠিক আছে, জিরোর কাছে আসছি, দেখো জিরোর কাছে আসছি, এক্ষেত্রে 3 হয়ে যাচ্ছে। যদি আমরা জয়েন করে দেই কি পাচ্ছি দেখো, এরকম। এরপরে যদি এদিকে কন্টিনিউ করি, আমরা ভালো করে বোঝো, যদি এদিকে কন্টিনিউ করি কখনো কি এক্স অক্ষের সাথে টাচ হবে? বলো, যদি আমরা কন্টিনিউ করি এদিকে, এই গ্রাফকে যদি আমরা এদিকে কন্টিনিউ করি, এক্স অক্ষের সাথে কি টাচ হবে? এক্স অক্ষের সাথে টাচ হওয়ার জন্য fx কে 0 হতে হবে। fx যদি 0 হয় তাহলেই এক্স অক্ষের সাথে টাচ হবে। এক্স কত বসালে fx 0 হবে? আমরা এক্স এর মানকে যতই বড় করি না কেন fx এর মান 0-র কাছাকাছি আসবে, 0-তে যাবে না। দেখো যদি আমরা 100 বসাই, এক্স এর মান 100 বসাই, fx কত 1/100, মানে 0-র অনেক কাছে আসলো কিন্তু 0 হয়নি। এক্স এর জায়গায় কত বসালে 0 হবে? আমরা যত বড় মানই বসাই না কেন fx এর মান 0 হচ্ছে না, অর্থাৎ এই কার্ভ, এই বক্র কোনো দিনও এক্স অক্ষকে স্পর্শ করবে না। আমরা যতই বাড়িয়ে দেই না কেন, আমরা এখানে গ্যাপ থাকবে, ঠিক আছে, তার মানে এক্স অক্ষকে স্পর্শ করেনি। একই রকম ভাবে ওয়াই অক্ষকে স্পর্শ করবে নাকি বলো? এই গ্রাফকে দিকে ওয়াই অক্ষকে স্পর্শ করবে? ওয়াই অক্ষকে স্পর্শ করার জন্য এক্স এর মান 0 হতে হবে। ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে এক্স এর মান কি হবে? 0 হতে হবে। এবার এই এখানে ফাংশন যে আছে, ফাংশনে কি এক্স এর মান 0 হওয়া সম্ভব? ফাংশনে এক্স এর মান 0 হওয়া সম্ভব না। কেন? কারণ যদি এক্স 0 হয় তাহলে ফাংশন নট ডিফাইন হয়ে যাবে, অর্থাৎ 0 পয়েন্টে ফাংশনের কোনো অস্তিত্বই নেই। 0 পয়েন্টে যেহেতু ফাংশনের কোনো অস্তিত্বই নেই, তাই এক্স 0 হতে পারবে না। আর এক্স যদি 0 না হয় তাহলে এই ফাংশন এদিকে যতই আমরা বাড়িয়ে দেই না কেন ওয়াই অক্ষকে স্পর্শ করবে না, ঠিক আছে। এবার মানে চলবে, এদিকে চলবে, এদিকে চলবেই, এদিকে চলবে, ওয়াই অক্ষের কাছে আসবে, কাছে আসতেই থাকবে, কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শ করবে না, ব্যাস। এবার নেগেটিভের দিকে আঁকছি, দেখো নেগেটিভের দিকে যখন আঁকবো -1 পয়েন্টে fx এর মান কত? -1 ধরলাম, এটা হলো -1, তাহলে -1 পয়েন্টে fx এর মান -1, -2 পয়েন্টে fx এর মান -1/2, এটা হলো -2। এবার -1/2 মানে -1 থেকে আরেকটু বড় মান, মানে এখানে আসবে আর কি, ঠিক আছে। এরপরে -3 পয়েন্টে দেখো মান কত, -3 পয়েন্টে, -3 পয়েন্টে মান হচ্ছে -1/3, মানে এরকম কোনো জায়গায় আসবে, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -1/3। আবার -1/2 পয়েন্ট, এটা হলো -1, এটা হচ্ছে -1, এটা -2, এটা হচ্ছে -3, -1/2 এরকম কোনো জায়গায় থাকবে। -1/2 পয়েন্টে, -1/2 পয়েন্টে fx কত? -2, -1/2 পয়েন্টে fx -2, এরকম কোনো জায়গায় আসবে। আবার -1/3 পয়েন্টে fx কত? -3, এরকম কোনো জায়গায় আসবে। যদি আমরা এগুলোকে জয়েন করে দিই, এরকম পাচ্ছি। এবার সেম এদিকেও এই কার্ভ, এই বক্র কি ওয়াই অক্ষকে স্পর্শ করবে? ওয়াই অক্ষকে স্পর্শ করার জন্য কি হতে হবে? এক্স কে 0 হতে হবে, তাই তো? যদি এক্স 0 হয় তবেই তো ওয়াই অক্ষকে স্পর্শ করবে। এক্স 0 হওয়া কি সম্ভব? ফাংশন এখানে এক্স 0 হলে ফাংশন নট ডিফাইন্ড, অর্থাৎ এক্স 0 হওয়া সম্ভব না, তাই ফাংশন ওয়াই অক্ষকে স্পর্শ করবে না। এবার এখানে দুটো ফাংশন না, কিন্তু এখানে একটাই ফাংশন আমরা ড্র করেছি, দুটো না, fx = 1/x, একটাই ফাংশন ড্র করেছি। দুই দিকে আসে ঠিক আছে, কিন্তু এখানে ফাংশন দুটো নেই, ফাংশন এখানে একটাই আছে। এবার দেখো এই ফাংশনকে যখন আমরা গ্রাফে আঁকা স্টার্ট করব, ধরলাম আমরা এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে যখন স্টার্ট করব
আমাদের এইদিকে একে যখন আমরা এদিকে আসবো, এদিকে আসার পরে জিরোর আগে পর্যন্ত, যখন এক্স এর মান জিরোর আগে পর্যন্ত আসে, ওয়াই অক্ষের বাদিকে থাকতে হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিসের দিকে, ঠিক আছে। কিন্তু যখনই জিরোর পরে যাচ্ছি আমরা, যখনই জিরোর পরে যাব, তখন আমাদের এখান থেকে অঙ্কন করা স্টার্ট করতে হচ্ছে, মানে পজিটিভ ওয়াই এক্সিসের দিক থেকে আমাদের অঙ্কন করা স্টার্ট করতে হচ্ছে, স্টার্ট করে এদিকে আমাদের আসতে হচ্ছে। অর্থাৎ 0 পয়েন্টে আমাদের, দেখো 0 পয়েন্টে যদি আমরা গ্রাফকে অঙ্কন করতে চাই, 0 পয়েন্টে আমরা গ্রাফকে অঙ্কন করতে পারছি না, আঁকতে পারছি না। x = 0 পয়েন্টে আমরা কি গ্রাফটাকে অঙ্কন করতে পারছি? x = 0 পয়েন্টে আমরা গ্রাফকে অঙ্কন করতে পারছি না। আর এটাও বলতে পারি যে x = 0 পয়েন্টে এই ফাংশন ভগ্ন, মানে ভাঙা আছে, ঠিক আছে। তাই আমরা বলবো x = 0 পয়েন্টে এই ফাংশন সন্তত নয়, মানে অসন্তত। এরকম কেস তাই বললাম যে কোনো একটা ফাংশন আমরা আঁকতে আঁকতে এমন একটা পয়েন্ট পাবো যেখানে আর ফাংশনকে আমরা আঁকতে পারবো না। ফাংশন আঁকার জন্য কলম তুলে অন্য জায়গা থেকে আমাদের আঁকা স্টার্ট করতে হবে, ঠিক আছে। দেখো কোনো একটা ফাংশনকে আমরা আঁকছি, আঁকার পরে ফাংশনকে জিরোর আগে থেকে পরে যখন যাব, জিরোর আগে থেকে যখন জিরোর পরে যাব, এই জায়গা থেকে আমরা আর আঁকতে পারছি না, আমাদের অন্য জায়গা থেকে আঁকা স্টার্ট করতে হচ্ছে, কলম তুলতে হচ্ছে আঁকার জন্য, তাই তো। জিরোর পরে যখন আমরা আঁকছি, আমাদের অন্য জায়গা থেকে আঁকা স্টার্ট করতে হচ্ছে, অর্থাৎ 0 পয়েন্টে ফাংশনের অস্তিত্বই নেই। তাই আমরা বলবো 0 পয়েন্টে ফাংশন ডিসকন্টিনিউয়াস। এই ফাংশন f(x = 1/x) ফাংশন হচ্ছে 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তো বুঝতে পেরেছো কন্টিনিউয়াস ফাংশন মানে কি আর ডিসকন্টিনিউয়াস ফাংশন মানে কি? আশা করি তোমরা বুঝতে পেরেছো কন্টিনিউয়াস মানে কি আর ডিসকন্টিনিউয়াস মানে কি ফাংশনের ক্ষেত্রে আর কি। এবার ব্যাপার হচ্ছে অঙ্ক কিভাবে করব। অঙ্ক আমরা চাইলে গ্রাফ এঁকেও করতে পারি, কিন্তু আমরা গ্রাফ এঁকে অঙ্ক করব না। কন্টিনিউয়াস হওয়ার জন্য কিছু শর্ত আছে। দেখো কোনো ফাংশন কন্টিনিউয়াস হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 2, শর্ত নাম্বার 3। এই 3টি শর্ত যদি কোনো ফাংশন স্যাটিসফাই করে কোনো পয়েন্টে, তাহলে আমরা বলবো ওই পয়েন্টে এই ফাংশন কন্টিনিউয়াস। এবার এই শর্তগুলো কি, শর্তগুলো আমি ডিসকাস করছি। দেখো শর্তগুলো আমি কেন হলো সেটা বোঝাচ্ছি। যদি কারো কেন হলো বুঝতে সমস্যা হয়, সে 3টি শর্ত মাথায় রাখবে, শুধু 3টি শর্ত মাথায় রাখলেই হবে। ওকে, আমি কেন হলো শর্ত সেটাও বোঝাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। ধরলাম যে কোনো ফাংশন y = fx, y = fx হচ্ছে কোনো ফাংশন। আমি শর্ত বলছি, কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি কি দেখো। y = fx কোনো ফাংশন, ধরলাম y = fx ফাংশনের গ্রাফ, x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। y = fx ফাংশনের গ্রাফ আমরা অঙ্কন করব। এটা হলো y = fx ফাংশনের গ্রাফ। এতটুকু ইন্টারভ্যালের মধ্যে চুজ করেছি। এতটুকু ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশন কোথাও ডিসকন্টিনিউয়াস না। যেহেতু আমরা কন্টিনিউয়াসের শর্ত বলবো, তাই আমরা ডিসকন্টিনিউয়াস ধরে করব না, কন্টিনিউয়াস ধরেই করব। ওকে, এবার কোনো পয়েন্টে কন্টিনিউয়াস ধরে করব আমরা, কোনো পয়েন্টে। ধরলাম x = a পয়েন্ট, x = a পয়েন্ট আমরা চেক করব x = a পয়েন্টে কন্টিনিউয়াস। আমরা ধরলাম x = a পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস আছে, এটা হলো x = a পয়েন্ট। এবার x = a পয়েন্ট ফাংশনের উপরে কোথায় থাকবে? এরকম কোনো জায়গায় থাকবে। ফাংশনের এই পয়েন্টে x এর মান হচ্ছে a, আর y এর মান মানে fx এর মান হলো এখান থেকে এতটুকু, ঠিক আছে। এখান থেকে এই যে 0 থেকে এতটুকু হলো a মানে x এর মান, আবার এখান থেকে এতটুকু হলো y এর মান মানে fx এর মান, এখান থেকে এতটুকু হলো y এর মান মানে fx এর মান। এটা হলো y এর মান বলতে পারি বা fx এর মান বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে এতটুকু a আর এখান থেকে এতটুকু fx এর মান। তো এই fx এর মানটা আমরা পাবো x এর জায়গাতে a বসিয়ে। x এর জায়গায় যদি আমরা a বসাই তাহলে কি পাবো? fa, অর্থাৎ এই মানটা হচ্ছে আমাদের fa। এখান থেকে এতটুকু হচ্ছে fa, f of a, আর এখান থেকে এতটুকু হচ্ছে a, x = a, আর এটা হলো f of a বা a। আমরা ধরে নিয়েছি a পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস। দেখো a পয়েন্টে ফাংশন ব্রেক করেনি, কোথাও ভগ্ন না, ঠিক আছে। a পয়েন্টে ফাংশন ভগ্ন না। এবার দেখো ভালো করে, আমরা যদি a পয়েন্টের ডান দিক থেকে, রাইট সাইড থেকে এখানে আসি, a পয়েন্টের ডান দিকে আসলাম। এই a পয়েন্টের ডান দিকে fx এর মান কোনটা? এটা fx এর মান, তাই তো, এটা হলো fx এর মান। এবার এই x এর, এটা হচ্ছে x এর মান। এবার এই x এর মানকে যদি আমরা
এক্স এর মানকে যদি আমরা বাদিকে নিয়ে আসি, বললাম এই পয়েন্ট থেকে এদিকে নিয়ে আসলাম, মানে এর দিকে নিয়ে আসছি, তাহলে এফ এক্স এর মান হবে এই মান। আবার এক্স এর মানকে যদি আমরা আরো এর কাছে নিয়ে আসি, এফ এক্স এর মান পাবো এই মান। আবার এক্স এর মানকে এর আরো কাছে নিয়ে আসছি, এটা হবে এফ এক্স এর মান। এরকম করতে করতে এক্স এর মান যত এর কাছে নিয়ে আসবো, এক্স এর মান যত আমরা এর কাছে নিয়ে আসবো, এফ এক্স এর মান কিসের মানের দিকে অগ্রসর হচ্ছে? দেখো এক্স এর মানকে আমরা এক্স এর ডান দিক থেকে, এক্স এর মানকে আমরা ডান দিক থেকে এর কাছে নিয়ে আসছি, এক্স এর মানকে এ বিন্দুর ডান দিক থেকে এর কাছে নিয়ে আসি। এফ এক্স এর মানগুলো দেখো কার সমান হচ্ছে? কার সমানের দিকে যাচ্ছে? এফ এর মানের সমানের দিকে যাচ্ছে। এক্স এর মানকে আমরা যত এর সমানের দিকে নিয়ে যাচ্ছি, এফ এক্স এর মান তত এফ অফ এ এর সমানের দিকে যাচ্ছে, তাই তো? এই যে আমাদের এফ এ তো এতটুকু, যত কাছে নিয়ে আসবো এই মানগুলো এফ এর সমান হবে, তাই তো? এফ এর সমানের দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি, যদি আমরা এক্স কে টেন্স টু এ করি ফ্রম রাইট, ডান দিক থেকে এক্স টেন্স টু এ প্লাস, মানে ডান দিক থেকে এর দিকে অগ্রসর হওয়া। তোমরা 11 এর লিমিট পড়েছো, তোমরা জানো, তাই তো? আর তোমাদের লিমিটের কনসেপ্ট আছে, এটা ধরেই আমি করাচ্ছি। 11 তোমাদের লিমিট পড়েছো তোমরা, 11 এর লিমিটের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এক্স কে আমরা এর দিকে অগ্রসর করছি, এফ এক্স কার দিকে অগ্রসর হচ্ছে? এক্স যদি আমরা এর দিকে অগ্রসর করি, এফ এক্স অগ্রসর হচ্ছে এফ এ এর দিকে। দেখো ভালো করে, এক্স কে এ বিন্দুর ডান দিক থেকে এর দিকে অগ্রসর করছি, এফ এক্স অগ্রসর হচ্ছে এর দিকে। অর্থাৎ আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, এত এর মান কত? এফ এ। লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, এত এর মান কত? এ। এবার বাদিক থেকে এক্স এর মান আমরা চুজ করলাম এখানে আসে, তাহলে এর অনুরূপ এফ এক্স এর মান কত? এই মান হবে। এবার এক্স এর এই মানকে যদি আমরা এর দিকে অগ্রসর করি, ধরলাম এখানে নিয়ে আসলাম, তাহলে এফ এক্স এর মান পাবো এই মান। আবার এক্স এর মানকে এখানে যদি চুজ করি, তাহলে এফ এক্স এর মান পাবো এই মান। অর্থাৎ এক্স এর মানকে এ বিন্দুর বাদিক থেকে যত এ বিন্দুর দিকে অগ্রসর করছি, এফ এক্স এর মান এফ এ এর দিকে অগ্রসর হচ্ছে, এফ এ এর দিকে, মানে একটু পরে এফ এ এর মানের সাথে সমান হয়ে যাবে, এরকম আর কি, তাই তো? অর্থাৎ আমরা কি পেলাম? এক্স টেন্স টু এ মাইনাস যখন করছি, তখন এফ এক্স টেন্স টু, এক্ষেত্রে আমরা এফ এ এর দিকেই পাচ্ছি। দেখো, কারণ একটু পরে তো এফ এ এর সাথে সমান হয়ে যাওয়ার কথা যদি আমরা অগ্রসর করতে থাকি, তাই তো? এক্স কে যদি আমরা এর দিকে অগ্রসর করি, এফ এক্স এর মান এই মান একটু পরে এফ এ এর সাথেই সমান হওয়ার কথা। এই দেখো, এই মান আমরা যত কাছে নিয়ে যাব তত এফ এর সাথেই সমান হবে, তাই তো? তাই এফ এক্স টেন্স টু এ লিখেছি। অর্থাৎ এখান থেকে বলতে পারি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এত এর মান কত? এফ এ। এবার দেখো, এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটের মান কত পেয়েছি? এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটের মান পেয়েছি এফ এ। আবার এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটের মান কত পেয়েছি? এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটেরও মান পেয়েছি এফ এ। অর্থাৎ আমরা বলতে পারি যে এ পয়েন্টে এই ফাংশনের লিমিটের অস্তিত্ব আছে, ওকে? অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এফ এ। তাহলে শর্ত কি পেলাম? দেখো, শর্ত কি পেলাম? শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 2, শর্ত নাম্বার 3। এখানে আমরা 3টে শর্ত পেয়েছি। কি কি শর্ত? দেখো, শর্ত নাম্বার 1, এই যে এফ এ যে মান আছে, এই এফ এ মান আমরা কিভাবে পাচ্ছি? এই এফ এ মান আমরা পাচ্ছি আমাদের যে পয়েন্ট কোশ্চেনে বলে দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু এ, সেই এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট আমরা এই ফাংশনে সরাসরি বসিয়ে দিয়ে আমরা এফ এ পাচ্ছি, তাই তো? কোশ্চেনে আমাদের বলে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে সন্তত কিনা চেক করতে হবে। আমরা এই এ পয়েন্ট ফাংশনে সরাসরি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমরা এফ এ পাচ্ছি। এবার এই এফ এ যে পাবো, এই এফ এ মানকে, এই এফ এ যে মান আছে, এই মানকে সসীম হতে হবে, কোনো অসীম মান হওয়া চলবে না, সসীম মান হতে হবে। এই এফ এ সসীম হতে হবে, তার মানে এফ এ ফাইনাইট, এফ এ আমাদের ফাইনাইট হতে হবে। এটা গেল ফার্স্ট শর্ত, ঠিক আছে? সেকেন্ড শর্ত কি? লিমিট এক্সিস্ট করবে, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে। তার মানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে লিমিট মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটার অস্তিত্ব থাকতে হবে, এটার অস্তিত্ব থাকতে হবে। এত এক্সিস্ট, অস্তিত্ব থাকবে মানে কি?
অস্তিত্ব থাকবে মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, মানে এই দুটোকে সমান হতে হবে। লিমিটের অস্তিত্ব থাকবে এ পয়েন্টে, তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হবে। ওকে, থার্ড কন্ডিশন কি, এবার এখান থেকে লিমিটের যেহেতু অস্তিত্ব আসে, আমরা লিমিটের কিছু একটা মান পাবো, এটাকে বলবো আমরা লিমিটিং ভ্যালু, ফাংশনের লিমিটিং ভ্যালু। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা হলো ফাংশনের লিমিটিং ভ্যালু। আর প্রথমে আমরা সরাসরি ফাংশনের এক্স এর জায়গায় এ বসিয়ে দিয়েছি, এক্স এর জায়গায় এ বসিয়ে দিয়ে আমরা এফ অফ এ পেয়েছি, এটাকে বলবো ফাংশনাল ভ্যালু। এটা হলো ফাংশনাল ভ্যালু। এবার লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল হতে হবে। ওকে, এই যে এখানে পেয়েছি আমরা লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়ালস টু এফ এ, দুটো সমান। লিমিট এ পয়েন্টের লিমিট বের করে যা পাবো, ফাংশনে যদি সরাসরি আমরা এ বসিয়ে দিই আমাদের একই মান আসতে হবে। দেখো ফাংশনে সরাসরি আমরা এ বসিয়ে দিয়েছি, এফ এ পেয়েছি, এই এফ এর সাথেই সমান পেয়েছি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স। এই তিনটি শর্ত যদি কোনো ফাংশন কোনো পয়েন্টে স্যাটিসফাইড হয় তাহলে আমরা বলবো ওই পয়েন্টে ওই ফাংশন কন্টিনিউয়াস। এই তিনটি শর্তের মধ্যে কোনো একটা শর্ত যদি স্যাটিসফাই না করে তাহলে বলবো ওই পয়েন্টে ফাংশন ডিসকন্টিনিউয়াস। মানে আমরা প্রথমেই দেখলাম এফ এ ফাইনাইট না ইনফাইনাইট, বাকিগুলো চেক করতে হবে না, ডিসকন্টিনিউয়াস এ পয়েন্টে। ওকে, এবার প্রথমে আমরা পেলাম যে ফাইনাইট পেলাম, এ পয়েন্টে মনে করো ফাইনাইট পেলাম। এবার দেখছি লিমিট এক্সিস্ট করছে না, লিমিট এক্সিস্ট করছে না, মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল না, বাস ডিসকন্টিনিউয়াস। এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হবে না। এবার মনে করো শর্ত 1 শর্ত 2 দুটোই স্যাটিসফাই হলো। এবার দেখবো লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি এ পয়েন্টে ইকুয়াল না হয় তাহলে বলবো ডিসকন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস হওয়ার জন্য এই তিনটি শর্তই আমাদের মানতে হবে। যদি কারো এই কনসেপ্ট কেন হলো বুঝতে সমস্যা হয়, এইটুকু মাথায় রাখবে, কন্টিনিউয়াস কোনো ফাংশন কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হবে সেটা কিভাবে চেক করবো আমরা, এইভাবে চেক করবো কন্টিনিউয়াস হবে। ওকে, বাস। নেক্সট কনসেপ্ট দেখো, এবার দেখো কয়েকটি বিশেষ টাইপের অপেক্ষকের সন্ততা নিয়ে আলোচনা করছি। কয়েকটি বিশেষ টাইপের অপেক্ষক। নাম্বার 1, এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। এখানে এন হলো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, এন বিলংস টু ডাব্লু, মানে নেগেটিভ হবে না আর সাথে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে আর নেগেটিভ হবে না। ওকে, মানে 0 থাকতে পারে এন। এবার এই অপেক্ষক এক্স এর যে কোনো বাস্তব মানের জন্যই সন্তত হবে। এখানে এক্স এর মান আমরা যাই নেই না কেন, এই অপেক্ষক আমরা অসন্তত পাবো না, মানে নট ডিফাইন ভ্যালু এখানে আসবেই না। এক্স এর যে কোনো বাস্তব মানের জন্যই এই অপেক্ষক, মানে যে কোনো বিন্দুতেই সন্তত। অসন্তত বিন্দু আমরা পাবোই না এই অপেক্ষকের জন্য, ঠিক আছে। অসন্তত বিন্দু মানে হচ্ছে যে বিন্দুতে অসন্তত হয়। যেমন এক্সাম্পল দিলাম, এফ এক্স ইকুয়ালস টু 1/x, এই অপেক্ষক কত, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অসন্তত ছিল, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অসন্তত। এই এক্স ইকুয়ালস টু 0 কে বলবো এই অপেক্ষকের অসন্তত বিন্দু। ওকে, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। তাহলে এই অপেক্ষকের জন্য আমরা এরকম কোনো বিন্দু পাবোই না যে বিন্দুতে এই অপেক্ষক অসন্তত হবে। তার মানে এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, এই অপেক্ষক এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সন্তত যদি এন বিলংস টু ডাব্লু হয়, হোল নাম্বার হয় তবেই। ওকে, নেগেটিভ যদি হয়, নেগেটিভ ইন্টিজার, যদি আমরা -2 বসাই, -2 বসালে এফ এক্স ইকুয়ালস টু 1/x² হয়ে যাবে, বলে 0 বিন্দুতে অসন্তত হয়ে যাচ্ছে, তাই তো। 1/0 বিন্দুতে ভ্যালু কত, 1/0 মানে নট ডিফাইন্ড। ওই জন্য এখানে এন নেগেটিভ হবে না, ভগ্নাংশ আকারেও থাকবে না, ভগ্নাংশ আকারে থাকলে রুট চলে আসবে, তাই তো, রুট চলে আসবে। আর রুট চলে আসলে যখন এক্স নেগেটিভ নেব তখন কমপ্লেক্স নাম্বার হতে পারে আমাদের। ওকে, কমপ্লেক্স নাম্বার হলে অসন্তত বলবো না আমরা। দেখো, তার মানে এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, যখন এন বিলংস টু ডাব্লু তখন এই অপেক্ষক এক্স এর যে কোনো বাস্তব মানের জন্যই সন্তত। 2 নম্বর, যে কোনো বহুপদী অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন কিরকম আকারের হয়, a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 নিলাম, a2 x টু দি পাওয়ার n মাইনাস 2, চলছে এভাবেই an পর্যন্ত। এটা কোনো বহুপদী সংখ্যামালা বলতে পারো, আগে পড়েছো, বা পলিনোমিয়াল
ফাংশন, এই পলিনোমিয়াল ফাংশন এক্স এর যে কোনো মানের জন্য সন্তত হবে। এখানেও আমরা কোনো অসন্তত বিন্দু পাবো না, এক্স এর মান আমরা এক্স যে কোনো বিন্দু চুজ করি না কেন আমরা এখানে অসন্তত আসবে না, ঠিক আছে। পলিনোমিয়াল ফাংশন যে কোনো বিন্দুতেই সন্তত হবে এক্স এর বাস্তব মানের জন্য আর কি। নাম্বার 3, সাইন এক্স ফাংশন আর কস এক্স ফাংশন। সাইন এক্স ফাংশন আর কস এক্স ফাংশন, সাইন এক্স আর কস এক্স এর কোনো ভ্যালু কি নট ডিফাইন পেয়েছি আমরা? পাইনি, কোনো পয়েন্টেই সাইন এক্স আর কস এক্স নট ডিফাইন পাই না। তাই সাইন এক্স আর কস এক্স ফাংশন এক্স এর যে কোনো বাস্তব মানের জন্যই সন্তত, ওকে। কিন্তু বাকি চারটে যে অপেক্ষক আসে, বাকি চারটে ত্রিকোণমিতিক অপেক্ষক tan π/2 তে আমরা নট ডিফাইন পাই, তাই তো? মানে π/2 এর যেগুলো গুণিতক আসে, π/2 এর গুণিতক, π/2 এর অযুগ্ম গুণিতক, π/2, 3π/2, 5π/2, এগুলোতে tan অসন্তত হবে। অর্থাৎ tan এর ক্ষেত্রে আর sec এর ক্ষেত্রে tan x আর sec x, tan x আর sec x দেখো, tan π/2 অসন্তত মানে অসংজ্ঞাত, আবার sec π/2 হচ্ছে অসংজ্ঞাত, তাই তো? তাহলে বলতে পারবো 2n + 1 × π/2, 2n + 1 × π/2, এই 2n + 1 × π/2 পয়েন্টে tan x আর sec x হচ্ছে অসন্তত, আর বাকি সব পয়েন্টেই সন্তত। এবার cosec x আর cot x, cot x আর হচ্ছে cosec x। দেখো cot 0 নট ডিফাইন, cosec 0 নট ডিফাইন, অর্থাৎ nπ মানে 0, π, তারপরে 2π, 3π, 4π এগুলোতে অসন্তত, অর্থাৎ nπ এই x = nπ পয়েন্টে cot x আর cosec x অসন্তত, বাকি সব পয়েন্টেই সন্তত, ওকে। এবার দেখো সাথে আরেকটা টপিক বলে দিচ্ছি, দুটো ফাংশন fx আর gx, fx ও gx দুটো ফাংশন আছে, এই দুটো ফাংশনই x = a পয়েন্টে সন্তত ধরলাম, এই দুটো ফাংশনই x = a পয়েন্টে সন্তত যদি হয়, তাহলে fx + gx যদি আমরা করি, fx + gx, এই fx + gx ফাংশনও x = a পয়েন্টে সন্তত হবে, ঠিক আছে, x = a পয়েন্টে সন্তত হবে। যদি আমরা fx - gx করি, fx - gx করি, এই fx - gx x = a পয়েন্টে সন্তত হবে। যদি আমরা fx * gx করি, fx * gx এটাও x = a পয়েন্টে সন্তত হবে। যদি আমরা fx / gx করি, এটাও x = a পয়েন্টে সন্তত হবে। আর এখানে g of a ≠ 0 হতে হবে, কারণ g of a 0 হলে নট ডিফাইন হয়ে যাবে, ওকে। অর্থাৎ fx আর gx যদি x = a পয়েন্টে সন্তত হয়, তাহলে বাকি এগুলো প্লাস করব, মাইনাস করব, ইনটু করব, ডিভাইড করব, সেগুলো সন্তত হয়ে যাবে। আর ডিভাইডের জন্য কন্ডিশন হচ্ছে g of a ≠ 0, ওকে। নেক্সট কনসেপ্ট দেখো, সন্ততার কনসেপ্ট আমি তোমাদের মোটামুটি বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি, এরপরে তোমরা অঙ্ক পেয়ে যাবে, এমসিকিউ থেকে আমি স্টার্ট করবো, এমসিকিউ গুলো তোমরা এরপরে ভিডিওতে পেয়ে যাবে, ওকে। তোমরা দেখতে থাকো।